তোমরা দেখছো অনলাইন ক্লাসরুম। আজকের বিষয় হলো রিটেল। নমস্কার, আমি শ্রী সৌরভ ঘোষ। আমি বর্ধমান কাঞ্চননগর দীনদাস উচ্চ বিদ্যালয়ের একজন রিটেল সাবজেক্টের একজন প্রশিক্ষক। আজকে আমরা জানবো যে আমাদের স্কুল লেভেলে মানে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত এই যে সমস্ত নতুন ভোকেশনাল সাবজেক্টগুলো বিগত 6 বছর ধরে প্রায়, আর তার আগে ছিল NBSUQF ছিল। তো এটা যে নতুন ইন্ট্রোডাকশন হয়েছে মানে অ্যাজ এ NSQF বলে, তো সেই বিষয়গুলি আমাদের স্কুল লেভেলে কীভাবে পড়ানো হয় এবং তার মার্কস ডিস্ট্রিবিউশন, তার বিভিন্ন জব রোল এবং তার ফিউচার প্রসপেক্ট কী আছে, এই বিষয়ে আমরা জানবো। এবং সামগ্রিক নতুনভাবে যে ক্লাস 11-12-11-এর যে এবং 12-এর যে আমাদের নতুন যে কারিকুলাম এসছে তাতে কি চেঞ্জেস এসছে সেই সমস্ত বিষয় আজকে আমরা জানবো। তো প্রথমে আমরা দেখব যে এই রিটেল বা ভোকেশনাল সাবজেক্টগুলো আমাদের কিভাবে ইন্ট্রোডিউস হলো আমাদের জেনারেল স্টাডিজের সাথে। তো আমাদের যে প্রজেক্টের আন্ডারে আমরা পড়ি সেটা হচ্ছে NSQF। তো NSQF কি? NSQF হচ্ছে ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তো এরা কি করে? এরা হচ্ছে যে বিভিন্ন কোয়ালিফিকেশন প্যাক আছে এবং আমাদের নস আছে, ন্যাশনাল অকুপেশন স্ট্যান্ডার্ড। তো সেই অনুযায়ী এই সিলেবাস বা কারিকুলামগুলো তারা তৈরি করে। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা কি সুবিধা পায়? ধরুন যেমন আমাদের রিটেলের ক্লাস 9 এবং ক্লাস 10-এর জব রোল হচ্ছে রিটেল স্টোর অপারেশন অ্যাসিস্ট্যান্ট, এবং 11 and 12-এর জব রোল হচ্ছে রিটেল সেলস অ্যাসোসিয়েট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রিটেল স্টোর অপারেশন অ্যাসিস্ট্যান্ট এরা কারা পড়বে? ক্লাস 9 এবং ক্লাস 10-এর বাচ্চারা পড়বে। তো এর মধ্যে আমার যে বিভিন্ন যে রিটেল স্টোর, ধরুন আমাদের যেমন বিভিন্ন কি বলবো মানে কর্পোরেট যে সেক্টরগুলো আছে রিটেলের, যেমন হতে পারে ভিমার্ট হতে পারে, প্যান্টালুন্স হতে পারে, আদিত্য বিড়লা হতে পারে। এদের আন্ডারে যে সমস্ত রিটেল স্টোরগুলো পড়ে বা একটা পার্সনকে এই জব রোলের আন্ডারে কাজ করতে গেলে কি কি তাদের শেখা উচিত, কি কি স্কিল তাদের জানা উচিত, সেগুলো ফ্রেমওয়ার্কগুলো তৈরি করে হচ্ছে এই ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তো আমাদের স্কুলে বাচ্চারা যখন ক্লাস 9 এবং 10-এর সাবজেক্টটা নিয়ে পড়বে তখন তারা কমপ্লিট করবে রিটেল স্টোর অপারেশন অ্যাসিস্ট্যান্ট বলে জব রোলটা। তো এদের সুবিধা কী হবে? এতে তারা যেমন আমাদের যে থিওরিটিক্যাল যে সাবজেক্টগুলো আছে সেগুলোর পাশে, সেগুলো দেখুন যতক্ষণ পর্যন্ত তারা মানে মাস্টার ডিগ্রি না কমপ্লিট করছে সেগুলোর বাস্তবে কোনো ইমপ্লিকেশন জেনারেলি তারা করতে পারে না। কিন্তু এখনকার যে বর্তমান সিচুয়েশন সেখানে হাতে গড়ি শিক্ষা বা আমাদের ভোকেশনাল এডুকেশনের খুব প্রয়োজন। মানে তারা ক্লাস 9-10-এর ছেলেরা এই যখন তারা পাস করে যাবে, মাধ্যমিক পাস করবে, তাদেরকে একটা সার্টিফিকেট প্রোভাইড করা হবে এবং যে সেই সার্টিফিকেটটা প্রোভাইড করে বর্তমানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ সরকার, এবং তাদেরকে অ্যাসেসিং বডি এবং অ্যাওয়ার্ডিং বডি করেছে কি কারা? সেন্ট্রাল গভর্নমেন্ট। অতএব এই যে সার্টিফিকেটটা ওরা পাবে অল ওভার ইন্ডিয়াতে, এই সার্টিফিকেটটা যেখানেই যাক ভ্যালিড। এবং র্যান্ডমলি দেখা যেতে পারে যে কোনো স্টোরে যখন আমরা যাই, যে সমস্ত সেলস পার্সনরা কাজ করে তারা কি হয় মানে তাদের হয়তো আগে কোনো এক্সপিরিয়েন্স নেই, বা তারা এই জব রোলে কাজ করতে গেলে তারা কীভাবে কী দক্ষ হতে হবে সেগুলো তারা জানে না। তো কাজের মাধ্যমে তাদেরকে মানে শিখতে শিখতে তাদের এক্সপিরিয়েন্স হয়। কিন্তু আমাদের ছেলেমেয়েরা চাইলে, বিশেষ করে যারা হয়তো দুস্থ পরিবার থেকে বিলং করে, তারা চাইলেই এই জব রোলে ওই সমস্ত রিটেল স্টোরে অনায়াসে তারা চাকরি পেতে পারে, কারণ তারা অলরেডি স্কিল্ড। তো সিমিলারলি ক্লাস 11-12-এ তারা কি জব রোল কমপ্লিট করবে? রিটেল সেলস অ্যাসোসিয়েট। এবং এই ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক এর বিভিন্ন যে জব রোলগুলো আছে ন্যাশনাল অকুপেশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী সেই সমস্ত সিলেবাসগুলো তৈরি করেছে। এবার আমরা জানবো যে কিভাবে এদের মার্কস ডিস্ট্রিবিউশনগুলো করা হয়। তো প্রথমে দেখতে হবে, বিশেষ করে যারা নতুন টিচার আসবেন বা যে সমস্ত স্কুলে নতুনভাবে সাবজেক্টগুলো নেওয়া হবে তাদের ক্ষেত্রে এটা খুব সুবিধা হবে। তো দেখুন কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশনটা করা হয়। এখানে হচ্ছে
20 মার্কস থাকে, মানে আউট অফ 100 20 মার্কস থাকে হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। এটা ক্লাস 9 থেকে 12 পর্যন্ত যিনি প্রশিক্ষক থাকবেন তিনি এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটা নিয়ে থাকবেন। আচ্ছা, এরপরে থাকবে 30 মার্কস, এটা হচ্ছে রিটেন। আর তারপরে থাকে 50 মার্কস, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। যখন কোনো একটি ছাত্র ক্লাস 9 এবং ক্লাস 10-এ পড়বে, 9-এর ক্ষেত্রে কি হয়, এই টোটালটাই অ্যারেঞ্জ করে হচ্ছে যিনি প্রশিক্ষক থাকবেন স্কুল থেকে তিনি করবেন। এবং যখন মাধ্যমিক হবে, মাধ্যমিকের সময় যেমন একটু আগে বললাম, এটা হচ্ছে সবসময় অলওয়েজ যিনি প্রশিক্ষক থাকবেন তিনি নেবেন। এবং রিটেনটা যেমন মাধ্যমিকের সিট পড়ে, যেখানে তোমাদের পরীক্ষার রুটিন থাকবে, সেই মতোই যে জায়গায় তোমাদের সিট পড়বে সেই জায়গায় তোমার রিটেন এক্সাম দেবে, বোর্ড থেকে কোশ্চেন হবে। আর এই 50 নাম্বার প্র্যাকটিক্যালটা মাধ্যমিকের সময়, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তারা অ্যাসেসমেন্ট নিতে বিভিন্ন বাইরে থেকে টিচারদেরকে পাঠান, তারা এটা এক্সামটা নেবে। এইটা ফলো হবে 9, 10 এবং 11, 12-এর ক্ষেত্রে সেম। যেমন 9-এর ক্ষেত্রে যেমন এটা সম্পূর্ণ স্কুলের ভিটি নেবে, আর 11-এর ক্ষেত্রেও তাই স্কুলের ভিটি নেবে। আর এটা হয়ে যাবে 10 আর 12-এর ক্ষেত্রে এটা বাইরে থেকে এক্সাম নিতে আসবে। তো এই হলো আমাদের সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন। এই প্র্যাকটিক্যালটার মধ্যেও একটা ভাগ আছে। এই প্র্যাকটিক্যালটার মধ্যে কি থাকে, 15 মার্কস থাকে পোর্টফোলিও। অনেকেই আছেন যারা পোর্টফোলিওর সাথে এই প্রজেক্টটাকে মিলিয়ে ফেলেন। প্রজেক্ট, স্কুলে যে বিভিন্ন আলাদা সাবজেক্টে যে প্রজেক্ট হয়, অনেকে এই পোর্টফোলিওকে প্রজেক্ট বলে ফেলে, কিন্তু এই পোর্টফোলিও আর প্রজেক্ট সম্পূর্ণ হচ্ছে দুটো ডিফারেন্ট বিষয়। এই পোর্টফোলিওটা বেসিক্যালি হচ্ছে একটা স্টুডেন্ট 9 এবং 10-এ, আমি ধরে নিই একটা স্টুডেন্ট ক্লাস 10-এর স্টুডেন্ট, তাহলে সে 9 এবং 10-এ এই সাবজেক্টটা থেকে তার কি এক্সপিরিয়েন্স হয়েছে, সে কি কি বিষয়গুলো জানতে পেরেছে, সে কোথায় ইন্ডাস্ট্রি ভিজিটে গেছে, যে গেস্ট লেকচার এসছে স্কুলে তার থেকে সে কি জানতে পেরেছে, এই সমস্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তার যে ব্যক্তিগত অভিজ্ঞতা সেই পোর্টফোলিওতে লেখে, ইনক্লুডিং পিকচার। তো এটা একটা খুব ভাইটাল পার্ট। এটা থাকে 15 মার্কস। 10 মার্কস থাকে হচ্ছে, আগে এটা হতো ভাইভা হতো, বর্তমানে এটা একটা এমসিকিউ থিওরি হয়। আর 25 মার্কস থাকে হ্যান্ডস অন স্কিল। মানে এই ল্যাবে, আমাদের যে বিভিন্ন ল্যাবগুলো আছে, প্রত্যেকটা সেক্টরে বিভিন্ন ল্যাব আমাদের স্কুলে আছে। তো আমাদের স্কুলে যেমন রিটেল এবং হেলথ কেয়ার দুটো সেক্টর আছে, আমাদের দুটো ডিফারেন্ট ল্যাব আছে। তো ল্যাবের মধ্যে বিভিন্ন ইকুইপমেন্টস গভর্নমেন্ট থেকে প্রোভাইড করেছে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য। তো এই হ্যান্ডস অন স্কিলে করা হয় কি, যে বিভিন্ন ইকুইপমেন্টগুলো বিভিন্ন সেক্টরে ব্যবহার করা হয়, যার যার রিলেটিভ সেক্টর, তো সেইখানে তার ব্যবহার কি, এইগুলো তাদেরকে সেই সময় পরীক্ষার সময় তাদেরকে জিজ্ঞাসা করা হয়। এই হচ্ছে টোটাল যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন এবং কিভাবে একটা এক্সাম নেওয়া যায় তার একটা চিত্র। এবার আসবো যে জেনারেল যে সাবজেক্টগুলো আছে এগুলোর সাথে এই ভোকেশনাল সাবজেক্টগুলোর পড়ার পার্থক্য কতটা। দেখুন, এখানে আমাদের কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখলাম প্রায় 70 মার্কস হচ্ছে আমাদের এখানে প্র্যাকটিক্যাল থাকে। তাহলে একজন স্টুডেন্ট বা একজন প্রশিক্ষক এই 70 মার্কসটাকে কিভাবে স্কুলে সে করাবে। তো এর মধ্যে যেটা দেখালাম মার্কস ডিস্ট্রিবিউশনটা, সেইভাবে আমাদেরকে কি করতে হয়, আমাদের স্কুলে করি কি, ছাত্রছাত্রীদেরকে হাতে শেখাবার জন্য প্রথম করে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি ভিজিট। এটা বছরে 2 থেকে 3 বার এদেরকে এই ভিজিটটা করানো হয়। এই ইন্ডাস্ট্রি ভিজিটে কাজ কি হবে, এবার আমি ধরুন আমরা যখন ক্লাসে কোনো স্টুডেন্টকে পড়াই কোনো পার্টিকুলার কোনো টপিকের ব্যাপারে, তো সেগুলো তারা মানে সেই প্র্যাকটিক্যাল নলেজটা সেই মতো তারা দেখতে পায় না, বা এক্স্যাক্টলি একটা সেলস পার্সন কীভাবে কাজ করছে, কীভাবে কাস্টমারকে হ্যান্ডেল করছে। তো বর্তমানে এই ইন্ডাস্ট্রি ভিজিট সাবজেক্ট সেগুলো কি করা হয়, মানে তারা বাস্তবে যে অভিজ্ঞতা তারা সেই অভিজ্ঞতাটা সেখান থেকে পেয়ে থাকে। যেমন ধরুন আমরা যখন যাই, তো বেসিক্যালি আমরা যাওয়ার পর আমরা স্টুডেন্টদেরকে ছেড়ে দিই, তোমরা টোটাল যে সিনারিওটা দেখছো, তোমরা ভিউটা দেখছো, সেগুলো তোমরা বাস্তবে দেখো। প্রত্যেকটা সেলস পার্সন হোক, একটা ক্যাশিয়ার হোক,
বা একটা সেলস অ্যাসোসিয়েট হোক, একটা সিকিউরিটি গার্ড হোক, প্রত্যেকের কি ডিফারেন্ট ডিফারেন্ট কাজ, এবং তোমাদের কোয়ারিজ তোমরা নিজেরা যে ওনাদেরকে করো। তো এখানে কি ছাত্রছাত্রীরা নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে যে একটা কাস্টমারকে একটা সেলস অ্যাসোসিয়েট বা স্টোর অপারেশন অ্যাসিস্ট্যান্ট কীভাবে হ্যান্ডেল করছে, বিলিং কাউন্টারে যে ক্যাশিয়ারে যে আছে সে কীভাবে ক্যাশ সামলাচ্ছে, কে বিল করছে, কীভাবে কোনো যদি অ্যাংরি কাস্টমার কেউ আসে তাকে কীভাবে তার সলিউশন করছে, এই সমস্ত বিষয়গুলো এই ইন্ডাস্ট্রি ভিজিটের মাধ্যমে তারা দেখতে এবং বুঝতে পারে। আর একটা হয় কি জিএল, মানে হচ্ছে গেস্ট লেকচার। এটাও বছরে 2বার অ্যারেঞ্জ করা হয়। তো এখানে একজন বাইরে থেকে একজন মানে গেস্ট লেকচারার আসেন, উনি এই পার্টিকুলার সাবজেক্টে কোনো টপিকের ওপর তিনি তাদেরকে একটা প্রায় 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মতো একটা সেশন দেয়। সেখানে তিনি বিভিন্ন পিপিটি হোক বা লাইভ ডেমো হোক, সেইভাবে তার একটা অ্যাপ্রোচ করেন এবং কোনো পার্টিকুলার কোনো টপিকের ওপর তিনি ছাত্রছাত্রীকে একটা লেকচার দেন। আরো ইন্টারেস্টিংলি ছাত্রছাত্রীকে এনগেজ করার এখানে কি করা হয়, সব থেকে বেশি জোর দেওয়া হয় মডেল মেকিং। এই মডেল মেকিং এর মাধ্যমে কি হয়, যখন আমরা কোনো জিনিসকে চোখে দেখছি বা আমি কোনো ক্লাসে কোনো টপিক পড়াচ্ছি, তো সেইটাকে প্রত্যেকেরই আমাদের থিঙ্কিং থটস আলাদা। তো আমি পার্টিকুলার যদি কোনো টপিক দিয়ে দিই, সাপোজ আমি যদি এখানে তাদেরকে বলি যে একটা পস মেশিন মারো, পস মেশিন বানাতে হবে, তো তাদেরকে ছবি দেখালাম, ছবি দেখলো বা তারা পস মেশিন সম্পর্কে জানে, কিন্তু একটা পার্সন বা একটা স্টুডেন্ট যখন এই পস মেশিনটা নিজের হাতে বানাবে, তখন তার যে থট প্রসেস সেটা আরো ক্লিয়ারলি ভাবে তার মাথার মধ্যে আসবে। এবং পরের দিন যখন তাকে বলবে তুমি এটাকে প্রেজেন্ট করো, যখন সে প্রেজেন্ট করবে তখন কি হবে, সে এটা কি এই জিনিসটা বলতে পারবে, এর সুবিধা কি আছে, এর অসুবিধা কি আছে, এগুলো সম্পর্কে সে আরো ভালোভাবে বলতে পারবে। এবং নট অনলি এটা, এই জিনিসটা যখন সে মডেলটা পার্টিকুলার মডেলটা বানাবে, সে কিন্তু আর কোনোদিন এই টপিক সম্পর্কে রিলেটেড যদি কোনো কোশ্চেন আসে বা ব্যবহার সম্পর্কে তাকে কোথাও বলতে হয়, সে কিন্তু কোনোদিন ভুলবে না। তাই জন্য অনেকে মনে করেন যে মডেল মেকিং তো কেবল একটা বানিয়ে দিলে হয়ে গেল, নম্বর হয়ে যাবে, কিন্তু একদমই এটা নয়। মডেল মেকিং বানাবার আসল উদ্দেশ্য হলো সেই নলেজটা, সেই সাবজেক্ট বা সেই পার্টিকুলার মডেলটা যেটা আছে সেই সম্পর্কে তার জন্য জ্ঞান বা ধারণাটা আরো ডিপ হয়। এটা আমরা করে থাকি এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দের সাথেই তারা খুব ভালোভাবে এটাকে বানায় এবং প্রদর্শন করে। আর একটা আমরা কি করি এঙ্গেজমেন্টের জন্য করি রোল প্লে। এটাও খুব একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। রোল প্লে মানে কি, রোল প্লে মানে আমরা বলতে পারি যে কোনো পার্টিকুলার একটা কাউকে একটা রোল দেওয়া হলো, সেই রোলটাকে সে প্রেজেন্ট করছে। হয়তো কাউকে বললাম কি তুমি টিচার হবো, আমি স্টুডেন্ট হই, যেরকম আমরা ছোটবেলায় করতাম স্কুলে পড়ার সময় সেরকম। তো এখানে রোল প্লেটা আমরা কিভাবে করি, আমরা একটা বাস্তব একটা পরিস্থিতি ওদেরকে সামনে মানে বলি যে ধরে নাও তুমি হচ্ছে ক্যাশিয়ার, তুমি ধরো সেলস পার্সন, তুমি হচ্ছে অ্যাংরি কাস্টমার, তুমি হচ্ছে সিকিউরিটি পার্সন, তুমি হচ্ছে ফ্লোর ম্যানেজার। তো এরকম ওদেরকে একটা করে বাস্তব একটা থিম দিয়ে দেওয়া হয় এবং ওরা কিছুক্ষণ সেটাকে রিভাইজ করে। সাপোজ মানে এরকম হলো যে কোনো একটা নর্মাল কাস্টমার ঢুকলো, তাকে কিভাবে সে হ্যান্ডেল করবে, এবং সেই যখন একটা পার্সন ধরুন একসাথে 3-4টে কাস্টমার চলে আসলো, তখন যে ফ্লোরে যারা থাকে সেলস পার্সনরা, তারা প্রত্যেকটা কাস্টমারকে এই একই টাইমে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে তাদের জিনিসগুলো কিনতে সাহায্য করবে, এইগুলো তারা ভালোভাবে সেখানে রিপ্রেজেন্ট করে। এবং একটা সিকিউরিটি পার্সন, আমরা দেখো সাধারণত যখন ইয়েতে যাই, স্টোরে যাই, মেন সবার আগে কে আসে, সবার আগে আসে একজন সিকিউরিটি পার্সন। এর কিন্তু গুরুত্ব যথেষ্ট রয়েছে, তো কি আমরা উপেক্ষা করে যাই, কিন্তু এর সম্পর্কেও আমাদের জানা অবশ্যই দরকার। যখন আমরা ঢুকি আমাদের কাছে বিভিন্ন ব্যাগ থাকে, তো সে স্ক্যান করে, কিভাবে তারা স্ক্যান করে, বা যে সিকিউরিটি ট্যাগগুলো ব্যাগের সঙ্গে আমাদের আটকে দেয় সেগুলো আবার আনট্যাগ করা, বা যখন আমরা কোনো জিনিস কিনে নিয়ে চলে যাই এক্সিট কাউন্টারের সময়, এক্সিট পার যখন বেরোই আমরা, সেখানেও সিকিউরিটি পার্সন আমাদের বিলটা চেক করে, কেন চেক করে, এগুলো কিন্তু জানা অতি অবশ্যই একজন সেলস পার্সনের দরকার। তাই জন্য এর ভূমিকাও কিন্তু যথেষ্ট রয়েছে। প্রত্যেক জনাকার ভূমিকা, যারা স্টোরের মধ্যে থাকে, ফ্লোরে থাকে, তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। তো রোল প্লের মাধ্যমে এরকম একটা বাস্তব একটা ঘটনাকে আমরা আনার চেষ্টা করি এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দের সাথে সেগুলো করে। এবং আমার বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা ভালোই রোল প্লে করে এবং তারা বহুদিন ধরে করে আসছে, এবং বাইরে থেকে যখন যারা পরীক্ষা দিয়েছে বা পরীক্ষক এসছেন তারা সত্যি করে
সুনাম করেছে এবং প্রত্যেক ছাত্রছাত্রী আশা করি এই রোল প্লের মধ্যে দিয়ে তাদের যে প্র্যাকটিক্যাল নলেজ সেটাকে আরো বাড়িয়ে তুলতে পারবে। তো এইভাবে আরেকটা হয়, আরেকটা যেটা আমরা করাই ছাত্রছাত্রীদেরকে এনগেজ করার জন্য, ভালো করে তাদের আইডিয়াটা ক্লিয়ার করার জন্য, একটা হচ্ছে চার্ট মেকিং। এই চার্ট মেকিং এর একটা প্রসেস আছে। চার্ট মেকিং মানে কি হয়, অনেক সময় ছাত্রছাত্রীরা বোঝে যে স্যার কোনো টপিক দিল, তো সেইটাকে একটা বড় আমাদের আর্ট পেপারের মধ্যে জাস্ট লিখে নেওয়া বা সেটা সম্পর্কে তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা নিয়ে একেবারে দেখা যায়, আমি ধরে নিই যদি এটা আর্ট পেপারটা, তো এখান থেকে একদম মানে লাইন বাই লাইন ছোট 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 করে গোটাটা তারা ঘুরিয়ে দেয়। কিন্তু এটা সম্পূর্ণ রং প্রসেস, এইভাবে চার্ট তৈরি করে না। চার্ট তৈরি করতে হয় কিভাবে, এটা আগে জানা দরকার প্রত্যেক ছাত্রছাত্রীকেই। চার্ট হবে জাস্ট তুমি যে টপিকটা বলতে চাইছো সেই টপিকটা তুমি এখানে বড় করে একটা উপরে হেডিং দিলে, এবং আমাদের সবসময় মনে রাখতে হবে যে যেটাই আমি লিখবো সেটা যেন বড় হয় এবং যাতে মানে ক্লাসে তুমি যাকে রিপ্রেজেন্ট করছো সবাই যাতে সেটা ভালোভাবে দেখতে পায়, এবং সেই সংক্রান্ত যে মূল বিষয়গুলো, সেই মূল বিষয়গুলো তুমি খালি পয়েন্ট আউট করবে, সেগুলো সম্পর্কে এক্সপ্লানেশন তুমি এখানে দেবে না। কারণ চার্টকে তুমি একটা চার্ট বানিয়েছো, তার মূল বিষয়টা কি বা তুমি যেগুলো পড়াবে সেইগুলোই খালি এখানে তুমি ছবি দিতে পারো বা পয়েন্টগুলো একটু বড় বড় করে দিতে পারো, এবং চার্ট হবে ক্লিয়ার এবং বড় বড় করে যাতে লেখা থাকে, কারণ তুমি এটা কি হবে ক্লাসে প্রেজেন্ট করবে। তো চার্ট মেকিং হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যার মাধ্যমে ছাত্রছাত্রীরা ভালো করে কোনো টপিককে বুঝতে পারে এবং রিপ্রেজেন্ট করতে পারে। তাই চার্ট মেকিংয়ের সময় একটা কথা সবসময় মাথায় রাখবে, চার্ট যেন পরিষ্কার হয়, খোলামেলা হয় এবং ভালোভাবে ক্লিয়ারলি ভিজিবল হয়। এইভাবে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত আমরা স্কুলে বিষয়গুলোকে পড়িয়ে থাকি। এবার আসি যে এর ফিউচার প্রসপেক্ট কি। তো এর ফিউচার প্রসপেক্ট হচ্ছে, যেমন আমাদের স্কুলে যেমন যে দুটো সেক্টর, একটা হচ্ছে রিটেল আর একটা হচ্ছে হেলথ কেয়ার, এবং বিভিন্ন স্কুলে বিভিন্ন সেক্টর, সম্ভবত বর্তমানে প্রায় 15 থেকে 16খানা সেক্টর আমাদের স্কুল লেভেলে, স্কুল এডুকেশন লেভেলে আমাদের পড়ানো হচ্ছে 9 থেকে 12 অবধি। 15খানা ডিফারেন্ট সেক্টর, 15 থেকে 16টা ডিফারেন্ট সেক্টর আছে, এবং প্রত্যেক বছর মানে মার্কেটের যে রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী কিন্তু এই সেক্টরগুলো আনা হচ্ছে। যেমন আইটিএস আছে, অটোমোবাইল সেক্টর আছে, আপনার তারপরে ব্যাংকিং ফিনান্স সেক্টর আছে, এরকম বিভিন্ন সেক্টর কিন্তু ইন্ট্রোডিউস করা হচ্ছে। তো আমাদের এটা পড়লে আমাদের ছাত্রছাত্রীরা কি সুবিধা পাবে? প্রথম কথা, আগে যেটা প্রথমে একটু পয়েন্ট বলেছিলাম, যে তোমরা চাইলে যখনই তোমরা মাধ্যমিক পাস করবে, মাধ্যমিক পাস করা হয়ে গেলেই তোমরা চাইলে সেই পার্টিকুলার সাবজেক্টে, সেই সেক্টরে জব রোলে তোমরা জব অ্যাপ্লাই করতে পারবে, যেটা অন্য কোনো সেক্টরে তুমি পড়াশোনা করলে বা অন্য কোনো মানে জেনারেল স্টাডিজ কি হয়, একটু আগেই বললাম যে ওর বাস্তবে ইমপ্লিকেশন আমাদের অনেক দেরিতে আসে। এবার হতে পারে এখন প্রত্যেকেই চাই কি কত তাড়াতাড়ি ফ্যামিলিকে হেল্প করবো, বা এখন যারা খুব নিডি ফ্যামিলি থেকে বিলং করে, বা আমাদেরও যখন আমরা ছোট থাকি তখন আমাদেরও ইচ্ছা করে যে বাবা মাকে বা বাড়ির যারা গুরুজন আছে তাদেরকে কিছু কিনে দেওয়া। তাহলে আমরা ছোট থেকে কি হব, আর্থিকভাবে সক্ষম হতে পারবো যদি আমরা এই সাবজেক্টগুলো পড়ি, কারণ আমরা কিছু না কিছু আমরা প্র্যাকটিক্যাল নলেজ গেইন করছি, যেগুলো সেই মুহূর্তে আমি যে কোনো জায়গায় সেই সেক্টরে আমি কাজে লাগাতে পারবো। এবং তোমাদের যে সার্টিফিকেশনটা হবে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়াতে ভ্যালিড, অতএব মানে এমনি কোনো ফেক, এখন তো জানো এখনকার বর্তমানে জামানায় প্রচুর বিভিন্ন রকম কোম্পানি আছে যারা ফেক সার্টিফিকেট প্রোভাইড করে। পরবর্তীকালে কি হয়, সেগুলো তোমরা যখন অ্যাপ্লাই করতে যাও তোমরা ধরা পড়ে গেলে, বা যারা ধরা পড়ে পরবর্তীকালে সেগুলো তারা আর সেই ফলটা তারা পায় না। তো এখানে গভর্নমেন্ট তোমাদের সার্টিফিকেট প্রোভাইড করবে, অল ওভার ইন্ডিয়া ভ্যালিড, তোমরা চাইলে যেখানে খুশি তোমরা সেই জব রোলে চাকরি পেতে পারো। এবার আমি আমাদের রিটেল সেক্টর নিয়ে একটু কথা বলি। রিটেল সেক্টরটা ধরো, রিটেল সেক্টরের মধ্যে যেমন আমাদের যে দুখানা জব রোল দেখালাম, সেখানে তোমরা কিসে জব পেতে পারো। যেমন তুমি ধরো ক্যাশিয়ারের জবের জন্য এলিজিবল হতে পারো, একটা তুমি স্টোর অপারেশন অ্যাসিস্ট্যান্টের জব রোলে তুমি এলিজিবল হতে পারো, সেলস অ্যাসোসিয়েট হতে পারো, এবং এগুলোর মিনিমাম তোমার স্যালারি, তোমার যেহেতু তুমি অ্যাজ এ ফ্রেশার হিসেবে জয়েন করবে সেখানে অবশ্যই। হ্যাঁ, আমি একটা কথা আগে বলতে চাই যে আমাদের প্রত্যেকেরই স্বপ্ন থাকে
যে আমরা প্রচুর টাকা ইনকাম করব, কিন্তু দেখো বাস্তব জগতে কোনো জিনিস শুরু করতে গেলে সবসময় কি হয়, ছোট থেকে শুরু করতে হয়। কাজেই ডিমোরালাইজড কখনো হবে না। যে আমি সাপোজ এখানে আমি 5,000 টাকার স্যালারির একটা চাকরি পেলাম, ধরে নাও ভি মার্টে, তো তার মানে এই নয় যে 5,000 টাকা আমি বন্ধু বান্ধব বা বাড়ির লোককে কি বলবো যে হ্যাঁ এই 5,000 টাকা মাইনে পাই, তো অনেকে দেবে যারা নিন্দা করার, তারা তুমি 50,000 টাকা স্যালারি পেলেও তোমাকে নিন্দা করবে। কিন্তু কখনো এটা মাথায় রাখবে যে স্যালারি যাই হোক, জীবনে তোমার প্রথম যেটা কর্মজীবন যায়, যেটা তুমি শুরু করবে, সেটা কিন্তু সব থেকে ভাইটাল। এই 5,000 টাকায় একদিন তুমি চাইলে 5,00,000 টাকায় রূপান্তরিত করতে পারবে। অতএব এইটা সবসময় মাথায় রাখবে যে জীবনে প্রথম স্টার্টিংয়ে আমি যে স্যালারিটাই পাবো তাতে কোনো অসুবিধা নেই, তুমি বলছো খুশি হবে। তো এই এই সমস্ত মানে আমাদের এই সেক্টরে এই সমস্ত বিভিন্ন জব রোলে যেগুলো স্কুলে আছে, আমরা 9 থেকে 12 পর্যন্ত তোমরা পড়বে, তোমরা এই জব রোলে চাকরি ইজিলি পেতে পারো। এবং এগুলো তো তুমি 1 বছর 2 বছর কাজ করার পর তুমি আরো বেটার, মানে তুমি হয়তো ফ্লোর ম্যানেজার হতে পারলে তখন তোমার স্যালারি কিন্তু, একটা জিনিস প্রাইভেট কোম্পানিতে কি হয়, স্যালারি কিন্তু খুব তাড়াতাড়ি ইনক্রিমেন্ট হয়। যেমন তুমি হয়তো 5,000 জয়েন করো, তুমি 1 বছর চাকরি করলে, তুমি হয়তো প্রমোশন পেলে, তুমি এটা দেখা গেলো একবারে দ্বিগুণা হতে পারে, 10,000 হতে পারে, আবার 15,000 হতে পারে। আবার যখন তুমি আরো এক্সপিরিয়েন্স গেইন করলে, পরবর্তীকালে এটা কিন্তু আরো মানে 3 টাইমস হতে পারে, মানে 45,000 হতে পারে। এইভাবে কিন্তু গ্রোথ হয়। যত তোমার এক্সপিরিয়েন্স বাড়বে তত তোমার স্যালারি ইনক্রিমেন্ট হবে। অতএব প্রথম স্টার্টিংটা কিন্তু তোমাকে এই 5,000 থেকে শুরু করতে হবে, এটা কিন্তু মাথায় রাখবে। এবারে আসবো যে আমাদের এই নতুন আরেকটা কথা বলি, এই আমাদের যে নিউ এডুকেশন যে পলিসি আছে, বা এনইপি, এতে কিন্তু এই ভোকেশনাল এডুকেশনের একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এখানে যেটা বলা হয়েছে, মানে আগামী দিনে যখন এটা পুরোপুরি লাগু হয়ে যাবে, তখন 50% হচ্ছে তোমার জেনারেল এডুকেশন অ্যান্ড 50% হচ্ছে ভোকেশনাল এডুকেশন। তো এগুলো কেন করেছে দেখো, এগুলো হচ্ছে কি যাতে ছাত্রছাত্রীরা কর্মমুখী হয়, সেই জন্য কিন্তু এগুলো আনা হয়েছে, যাতে যাদের ভবিষ্যতে তাদের কর্মসংস্থানের জন্য কত মানে ছোটাছুটি করতে না হয়। আমাদের দেখো, আমাদের ভারতবর্ষে পপুলেশন অনেক বেশি, কিন্তু কর্মসংস্থান খুবই কম। সেই কারণে কি হয়, বেকারত্বের হার প্রচুর বেড়ে গেছে। তো এই বেকারত্বের হার দূর করার জন্য বিশেষ করে আমাদের ভোকেশনাল এডুকেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমি দেখেছি, তোমরা হয়তো জানবে বা অনেকে জানো না, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চায়না, যত পৃথিবীর বড় বড় বিলিয়নিয়ার আছে, তারা কিন্তু সবাই বিলং করে এই ইউএসএ না চায়না থেকে। তো কেন? তো ইউএসএর লোকেদের এবং চায়নার লোকেদের সমস্ত যে এডুকেশন সিস্টেম, সেটা হচ্ছে হাতে কলমে ভোকেশনালাইজড এডুকেশন। তাদের কিন্তু ছোট থেকেই, মানে আমি এরকম শুনেছি বা চোখে আমি দেখেওছি, যে চায়নাতে একটা ক্লাস 6-এর ছেলে সে একটা ফ্যান তৈরি করতে পারে, একটা ক্লাস 10-এর ছেলে সে একটা সফটওয়্যার বানিয়ে দিচ্ছে। তাহলে এগুলো কিভাবে সম্ভব? এগুলো সম্ভব একমাত্র ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে। আরেকটা জিনিস আমাদের খুব জিনিস ভাবার আছে, সেটা হচ্ছে আমরা সবাই ভাবি চাকরি করব, ঠিক আছে? তো আমরা চাকরি কেন করব? আমরা তো এটাও ভাবতে পারি যে আমরা কর্মসংস্থান সৃষ্টি করব, আমরা কর্মসংস্থান বানাবো, আমি এমনভাবে স্টার্ট আপ বা বিজনেস তৈরি করব যাতে আমি অন্য লোকের কর্মসংস্থান করতে পারি। আমাদের এই গতানুগতিক ধারণাটাও বদলানো দরকার। আমরা সবসময় কি থাকি যে কারোর উপর নির্ভরশীল, আমি পড়াশোনা করব, চাকরি করব। তো চাকরি কেন করব? এই যে ইউএসএ, চায়না, এরা ম্যাক্সিমাম যে বিলিয়নিয়ারগুলো আছে, তারা কেউ কিন্তু চাকরি করে না। তারা চাকরি ছেড়ে দিয়ে তারা বিজনেস শুরু করেছে, তারা স্টার্ট আপ করেছে। এখন দেখবে খুব একটা স্ট্যান্ডিং কথা, স্টার্ট আপ স্টার্ট আপ স্টার্ট আপ। তো স্টার্ট আপ কি? স্টার্ট আপ মনে হচ্ছে তোমার যে তুমি ফান্ড আছে বা তুমি যে বছর চাকরি করেছো, যে টাকা জমিয়ে রেখেছো, সেই থেকে নিজে কিছু বিজনেস সৃষ্টি করা। তো বিজনেস করার ফলে কি হয় দেখো, মানে এখানে তোমার আমাদের কি চাকরিতে কি হয়, লিমিটেড ইনকাম, লিমিটেড। আর বিজনেস করলে কি হবে, এখানে জাস্ট একটা ইউএন করে দাও, আনলিমিটেড ইনকাম। তাহলে তুমি কোনটা চয়েস করবে? সবাই চয়েস করবে আনলিমিটেড। তো আনলিমিটেড তখনই পসিবল যখন তুমি নিজে বিজনেস করবে। তো এই ভোকেশনাল সাবজেক্টের মাধ্যমে কেবলমাত্র চাকরি করতেই তোমাকে
সক্ষম করছে না, তোমার ধারণাটাও বদলাচ্ছে যে তুমি কিভাবে পড়াশোনা থেকে বেরিয়ে নিজে তুমি কিছু কর্ম বা এক বিজনেস তৈরি করবে এবং যা থেকে তুমি অন্যের কর্মসংস্থান তৈরি করতে পারবে। তো কাজেই এগুলো একটু ভাববে যে আমি অন্য লোকের জন্য কর্মসংস্থান তৈরি করব, তবেই তুমি তোমার সেই যে ইচ্ছা, যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে তুমি পূরণ করতে পারবে এই ভোকেশনাল এডুকেশনের মাধ্যমে। এরপর আসবো আমাদের প্রোগ্রামের প্রায় শেষের দিকে। তো লাস্ট যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যে নতুন যে সিলেবাস চেঞ্জ হয়েছে, এটা জানা খুবই দরকার ছাত্রছাত্রীদেরকে বিশেষ করে। তো এইখানে ক্লাস 11টা আমাদের হচ্ছে মানে সেই নতুন সিলেবাসের প্রথম অ্যাপ্লিকেবল ব্যাচ। তো এইখানে আমাদের সাবজেক্টগুলো কীভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে সেটা আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এখানে কি হচ্ছে দেখো, আমরা সবাই জানি যে সেমিস্টার 1 থেকে সেম 4 চারটে সেমিস্টার করা হয়েছে। তাহলে সেমিস্টার 1 সেমিস্টার 2 হচ্ছে ক্লাস 11-এর জন্য, আর সেমিস্টার 3 আর সেমিস্টার 4 হচ্ছে ক্লাস 12-এর জন্য। তো এটা মোটামুটি সবাই জানে। এবার কিন্তু মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? মার্কস ডিস্ট্রিবিউশন ঠিক এইভাবে হবে, ধরে নিলাম সেমিস্টার 1, এখানে কি হয়েছে, আমাদের কি বলেছিলাম যে 30 নম্বরের থাকে রিটেন এক্সাম। তো 30 টাকা হবে আমাদের যখন সেমিস্টার 1 দেবো, এমসিকিউ, অনলি এমসিকিউ বেসড 30খানা কোশ্চেন থাকবে 1 নম্বরে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস। এবার মার্কসটাকে আমরা ক্যারি ফরওয়ার্ড কীভাবে করব? তো যেটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, সাপোজ কোনো স্টুডেন্ট হয়তো এখানে 20 পেয়েছে 30-এ, তাহলে আমি কত ক্যারি ফরওয়ার্ড করবো নাম্বার? এটাকে হাফ করে দেবো, এটাকে হাফ করে দেবো, মানে 15 নম্বরের আমাকে মার্কস পাঠাতে হবে, 15-এর মধ্যে পেয়েছি আমি 10। সিমিলারলি সেমিস্টার 2-তে যদি কেউ 30-এর মধ্যে পেয়ে থাকে, ধরুন 24 পেয়েছে, তাহলে আমি কত পাঠাবো? 12। তাহলে কত হলো টোটাল? দেখো 15 15 30 নম্বর হলো, আর আমার মার্কস হলো 22। তার মানে 30-এর মধ্যে তুমি পেয়ে গেলে 22। আর সেমিস্টার 2-তে কি হবে? সেই যে বলেছিলাম প্রথমে ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 মার্কস প্লাস হচ্ছে সেই 50 মার্কসের প্র্যাকটিক্যাল, তাহলে 70, আর এইদিকে তোমার 30, টোটাল হয়ে গেল 100। এটা হচ্ছে আমাদের নতুন যে সেমিস্টার সিস্টেম, তার মার্কস ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবং দেখো সেমিস্টার 1 আর সেমিস্টার 3 যে মানে যেভাবে যে রুলস ফলো করা হবে সেমিস্টার 1-এ, সেমিস্টার 3-তেও সেই সেম রুলস ফলো করা হবে। সেমিস্টার 2-তে যে রুলস ফলো করা হয়েছে সেমিস্টার 4-এও এই একইভাবে সেম রুলস ফলো করা হবে। এবার দেখবে তোমাদের প্রপার সিলেবাস আমাদের কাউন্সিলের, হায়ার সেকেন্ডারি কাউন্সিলে আপলোড করে দেওয়া হয়েছে, সেখানে কোন ইউনিট থেকে কত নম্বর আছে। এবং একটা জিনিস নতুন যেটা ইন্ট্রোডিউস করেছে এবারে প্রথম, সেটা একটু বলে নিই, সেটা হচ্ছে ওরা সিলেবাসটাকে দুটো ভাগে ভাগ করেছে, একটা পার্ট এ আর একটা হচ্ছে পার্ট বি। এই পার্ট এটাকে তারা নতুন ইন্ট্রোডিউস করেছে। এখানে কি বলা আছে? এমপ্লয়াবিলিটি স্কিল সম্পর্কে বলা আছে। আর এই পার্ট বি হচ্ছে যেটা আমাদের তোমাদের সিলেবাসে যেটুকু তোমাদের থিওরি আছে, সেই থিওরি পোর্শন হচ্ছে পার্ট বিতে বলা আছে। এই এমপ্লয়াবিলিটি স্কিলের মধ্যে হচ্ছে কি, এখানে টোটাল 3খানা ইউনিট আছে, ইউনিট 1, ইউনিট 2 আর ইউনিট 3। এই প্রত্যেকটা থেকে 2 মার্কস করে আসবে, 6 মার্কস। এটা বেসিক্যালি কেন আনা হয়েছে? তুমি যখন চাকরি করবে, চাকরি করতে গেলে নিজেকে একটা প্রেজেন্ট করা দরকার। মানে একটা প্রথম কথা, তুমি কাস্টমারকে হ্যান্ডেল করবে, তার জন্য কি তোমার কমিউনিকেশন পাওয়ার খুব শার্প হতে হবে। কিভাবে তুমি কমিউনিকেট করবে সেই সম্পর্কে বলা আছে। আচ্ছা, তারপরে তোমার নিজের যে পার্সোনাল গ্রুমিং, মানে তুমি কিভাবে নিজেকে মেনটেন করবে, কিভাবে তুমি কাজ কর্মস্থলে যাবে, কি কি রুলস রেগুলেশন ফলো করবে, সেই সম্পর্কে বলা আছে। আর একটা বলা আছে আইসিটি। দেখো বর্তমানে সবাই মোটামুটি আমরা কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল চালাতে পারি, এবং কর্মস্থলে যে আমাদের ইনফরমেশন টেকনোলজির যে ভূমিকা, মানে মোটামুটি বিলিং ফিলিং করার জন্য যেটুকু আমাদের দরকার, তোমার ওয়ার্ডের ব্যবহার, এক্সেলের ব্যবহার, পাওয়ার পয়েন্টের ব্যবহার, সেইগুলো এই আইসিটিতে বলা আছে। তো কাজেই এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পার্ট, মানে নিজেকে চাকরির জন্য মানে কি বলবো, প্রিপেয়ার করার জন্য। মানে তুমি চাকরি করবে তার আগে তোমাকে যে 100% প্রিপেয়ার থাকতে হবে, যেটা তোমাকে অন্যের সাথে ডিফারেন্ট এনে দেবে, সেটা হচ্ছে এই এমপ্লয়াবিলিটি স্কিল। তো এইটা হলো আমাদের এই ভোকেশনাল এডুকেশন মূল বিষয় এবং যে চেঞ্জেসগুলো এসছে। তাই এটাই আজকে আমাদের ক্লাসরুম এখানেই শেষ হলো, এবং আবার দেখা হবে পরবর্তী
সেশনে। নমস্কার।